নমস্কার, স্কাই 18 বাংলার দর্শক এবং শ্রোতাদের প্রতি অভিনন্দন। আজ আবার আমরা চলে এলাম সাপ্তাহিক আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বর্তমান সামাজিক অবস্থানে যে মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে এর বিষয়ে আমরা একই সঙ্গে পাশাপাশি দেখা দিয়েছে নেতৃত্বের সংকট, সামাজিক নেতৃত্ব আজকে প্রায় বলতে গেলে অধরা, এবং এই অবস্থা তো দীর্ঘদিন চলতে পারে না। এর বিকল্প প্রয়োজন, উত্তরণ প্রয়োজন, কোনো বিষয়েরই শেষ নেই। রবীন্দ্রনাথের বাচন, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। শেষ কথা বলার মতো শেষ বলতে কিছুই নেই। বিশ্বজগৎ চৈতন্যময়, সুতরাং উত্তরণ ঘটবে। আশাবাদী মানুষ হিসাবে আমরা এই বিশ্বাস রাখি। আজ মাসখানেক ধরে প্রতি সপ্তাহে আমরা আজকের আলোচনা অনুষ্ঠান করছি। অভূতপূর্ব সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, আমরা কৃতজ্ঞ। আজ আমাদের সামনে আলোচনায় অংশগ্রহণ করবেন, উপস্থিত হয়েছেন ভাষা সংগ্রামী, সাংবাদিক এবং বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত সতুরায় মহাশয়। তার সঙ্গে রয়েছেন ছাত্র আন্দোলনে যিনি গোটাই জেলায়, তৎকালীন করিমগঞ্জ জুড়ে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ছাত্র রাজনীতি করে আজকে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি শ্রীযুক্ত সঞ্জীব বণিক মহাশয় আছেন। তিনি আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন। তো আমি প্রথমেই চলে যাব শ্রীযুক্ত সতুরায় মহাশয়ের কাছে। তার কাছে আমার প্রশ্ন যে আগে যেমন এই যে 19-এ গেল, 21-এ গেল, আগে সকালবেলা আমরা প্রচুর মানুষের স্কুলে স্কুলে মিছিল হতো, স্কুলে স্কুলে অনুষ্ঠান হতো, প্রভাত ফেরি হতো। আজকের যে অবস্থা, আজকে সেই নামকাও আসতে বলতে গেলে যে স্মৃতিচারণ, যে শহীদ স্মৃতিতর্পণ, এটাকে আমি অবক্ষয় বলতে চাই। এই সামাজিক অবক্ষয় কেন এসেছে আপনার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে তা দর্শকদের কাছে তুলে ধরবেন। মূলত 60-এর দশকে আমি রাজনীতি করেছি, সমাজের বিভিন্ন সমস্যার সঙ্গে জড়িত ছিলাম। 60-এর দশক, 70-এর দশক, 80-90-এর দশকও দেখেছি। আর আজকের দিনকেও দেখছি। তখনকার যে রাজনীতি তো সমাজেরই অঙ্গ, সমাজের অঙ্গ। তখনকার যে সমাজ এবং রাজনীতি, সেই সমাজ এবং রাজনীতির সঙ্গে এখনকার যে সমাজ এবং রাজনীতি, তার একটা বিরাট ফারাক আমি লক্ষ্য করছি। তখনকার রাজনীতিতে বা সমাজ ব্যবস্থায় একটা প্রাণশক্তি ছিল, বা মানুষের প্রতি মানুষের স্নেহ, মমতা, ভালোবাসা এগুলি ছিল রাজনীতির জগতের বাইরেও, মানে রাজনীতি জগতের ঊর্ধ্বে উঠে ছিল। সেই সমাজ এবং রাজনীতি কোথায় যেন উধাও হয়ে গেল। কি কারণে সমাজ এবং রাজনীতির ক্ষেত্রে এই যে অবক্ষয়, এই অবক্ষয়টা এত দ্রুত আজ কেন সমাজে দেখা দিল, এটা একটা বড় প্রশ্ন। দেখুন,
উন্নয়ন উন্নয়ন তো প্রচুর হচ্ছে আমাদের দেশে, একে তো অস্বীকার করার উপায় নেই। আর যে কোনো দলীয় ক্ষমতায় আসুক রাজ্যে অথবা কেন্দ্রে, উন্নয়ন তো কিছু কিছু সব সরকারই করে থাকে। হুম। এই সরকার, বর্তমান যে সরকার, এই সরকারে উন্নয়ন করছে, বড় বড় মন্দির নির্মাণ করছি, নতুন পার্লামেন্ট ভবন তৈরি করছি, আমাদের দেশে যুদ্ধাস্ত্র তৈরি করছি, হ্যাঁ, হ্যাঁ। রেল স্টেশন তৈরি করছি, স্টেশন। বিমানবন্দর তৈরি করছি। তো মিহির বাবু, আমার একটা প্রশ্ন, দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের কাছেও আমার প্রশ্ন, যে একটা দেশের এবং একটা জাতির জীবনে এগুলি তো একটা বহিরঙ্গ রূপ, হ্যাঁ, বহিরঙ্গ। ভয়ঙ্কর রূপ। বহিরঙ্গ রূপ। বহিরঙ্গ রূপের সঙ্গে অন্তরঙ্গ রূপের যদি কোনো সামঞ্জস্য না থাকে, তাহলে সেই সমাজ উত্তরণের পথে দ্রুত এগিয়ে যেতে পারে না। এটা সত্যি, কারণ সমাজে আপনার কথাটা তো ঠিকই, খুব ধনী এবং দরিদ্রের বিশাল একটা আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। ব্যাপারটা হলো যে ধনী এবং গরিবের মধ্যে যে ফারাকটার কথা আপনি বলছেন, এই ফারাকটা নির্ভর করে যে দল ক্ষমতায় থাকবে তার নীতির উপরে। সমাজতান্ত্রিক যাচ্ছে রাজনীতি, ধনতান্ত্রিক দেশে যাচ্ছে রাজনীতি। সমাজতন্ত্র বলে যে দেশের আয়ের সমবন্টন, যে আয় সরকার করবে সে আয়ের সমবন্টন যদি হয়, তাহলে ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা বেশি হবে না। এটা হলো সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় এই কথা বলে, এই নীতি এটা। কিন্তু ধনতান্ত্রিক মানসিকতা নিয়ে যদি কোনো দেশের সরকার কাজ করে, তাহলে একদিকে গরিবরা গরিব হতে থাকবে, অন্যদিকে ধনীরা ধনী হতে থাকবে। কাজেই এই যে ধনী এবং গরিবের পার্থক্যটা, এই নির্ভর করে সরকারের নীতি এবং আদর্শের। না, আপনার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় যে এই যে ধনী দরিদ্রের যে পার্থক্য বা অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্যের জন্য এই সামাজিক অবক্ষয় বা সামাজিক যে নেতৃত্ব গড়ে ওঠার যে প্রবণতা, পেছন দিকে পশ্চাৎপদ বা পশ্চাৎগামিতা, এটা নির্ভর করছে? এটা আপনি মানে আপনার দৃষ্টিভঙ্গিটা এটাই। তো আজকে যে ধরুন আমাদের অতীতের যে করিমগঞ্জ, গৌরবের করিমগঞ্জ, আজকের শ্রীভূমি, সিলেটের একটা অংশ, আমরা, আপনিও ছিন্নমূল, আমিও ছিন্নমূল মানুষের উত্তরসূরি, নিশ্চয় সঞ্জীব বাবুও ছিন্নমূল। আমরা আমাদের নিজের ইচ্ছায় আমাদের পূর্বপুরুষরা কেউ আসেননি, কিন্তু আমরা একটা ঐতিহ্যশালী সংস্কৃতির অঞ্চল বহন করছিল এই অঞ্চল শ্রীহট্ট, তার জ্ঞানে, গরিমায়, শিক্ষায়, দীক্ষায়, ধর্ম প্রচারে, সবকিছুতেই। আজকে সেই যে নেতৃত্ব তখনকার সময়ে যে নেতৃত্ব এই শ্রীভূমি জেলাতে ছিল বা করিমগঞ্জে যে ছিল, যা বরাককে পথ দেখাতেন, সেই নেতৃত্বের সংকটটা কেন? যেমন আমি আপনাকে দেখেছি, আমি শ্রদ্ধেয় নিশীথ রঞ্জন দাসকে দেখেছি, নিশীথ বাবুকে দেখেছি, আমি শ্রদ্ধেয় নৃপতি রঞ্জন চৌধুরীকে দেখেছি, রথীন্দ্র ভট্টাচার্য মহাশয়কে দেখেছি, যে তাদের যে দাপট, তাদের যে গ্রহণযোগ্যতা, এখনো আমরা এই শ্রীভূমির মানুষ, এখনো আমরা কিন্তু যথেষ্ট, আমার দৃষ্টিভঙ্গিতে আমরা ভালো আছি। যে আপনার অগুচরেও বজরং দলের ছেলেটাও ওই সতুয়ের কথাটা হইছে, এই কথাটা বলে না, সতু কাকু বলেছেন, বা কংগ্রেসেরও যে কেউ, যে আজকে মিশন কাকু বলেছেন, অগোচরেও আমাদের সেই সংস্কৃতিটা এখনো আমরা মোটামুটি ধরে রাখতে পেরেছি। যে আজকের যে এই যে আমাদের শ্রীভূমির যে অগ্রগতি, নেতৃত্বের যে অন্তরায় অগ্রগতির পথে, সেই সম্পর্কে আপনি একটু যদি খোলাখুলি বলেন, আমাদের দর্শকরা শুনেন। সমাজ ব্যবস্থা যখন একটা বিরাট দৈন্য আসে, সমাজ ব্যবস্থায় যখন নিম্নগামিতা আসে, সেই নিম্নগামিতাটা
এই দৈন্যটা নেতৃত্বের উপর গিয়ে পড়ে। হ্যাঁ, কারণ সমাজ থেকেই নেতার উদ্ভব হয়, সমাজই গড়ে তুলে নেতা, সমাজ থেকেই নেতা উৎপন্ন হয়। আজকে আমাদের এত অঞ্চলের সামাজিক অবস্থার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাব যে ক্রমান্বয়ে সমাজ ব্যবস্থাটা নিম্নগামী হচ্ছে। সমাজ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতিতে পরিবর্তন আসছে, সমাজ জীবনে পরিবর্তন আসছে, রাজনীতিতে আসছে, ব্যক্তি জীবনে আসছে পরিবর্তন। তো এখন যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা অতি আধুনিকতার পরিবর্তন। আমরা রাতারাতি আধুনিক হতে চাইছি, রাতারাতি আধুনিক হতে চাইছি। মনটা যদি আধুনিক না হয়, আমি আগেও বলেছি, মনটা যদি আমাদের আধুনিক না হয়, শুধু বহিরঙ্গ রূপটা যদি আধুনিক হয়, তাহলে এটা সুখফলদায়ী হবে না সমাজ ব্যবস্থার উপরে। কাজেই আমাদের মনটা সেইভাবে আধুনিক হচ্ছে না। আমি আগে যে কথাটা বলছিলাম আবার বলছি, যে বহিরঙ্গ রূপের পরিবর্তন ঘটছে, অন্তরঙ্গ রূপের পরিবর্তন ঘটছে না। এটাই বর্তমানে যে আমাদের এত অঞ্চলে যে সমাজে অবক্ষয়ের জন্য দায়ী। তো আপনার এই কথাকে ভিত্তি করে আমার মনে পড়ে গেছে প্রয়াত শ্রদ্ধেয় কবি আমাদের গৌরব বিশ্বজিৎ চৌধুরীর একটা কথা। তিনি লিখেছিলেন কবিতায়, পেছন দিকে চলছে ছুটছে গাড়ি চেনটানো ভাই চেনটানো। পেছন দিকে যে গাড়িটা ছুটছে আমাদের অবক্ষয়ের ছোটা, মূল্যবোধের যে অবক্ষয়, তো চেন টানতে হবে। আমি এখন চলে যাচ্ছি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক মহাশয়ের কাছে। আজকের যে সংকট আমাদের মধ্যে এসেছে, কি ছাত্র আন্দোলনে, যেমন আগের ছাত্র, আপনি ছাত্র আন্দোলন করেছেন, আপনার অনেক আগে আমরাও ছাত্র আন্দোলন করেছি। আমাদের যে বৈচিত্র্যময় এবং তির্যক তুখুর যে ছাত্র নেতৃত্ব উঠে এসেছিলেন, আজকের যুগে এই অবক্ষয়টা কিন্তু অবক্ষয়ের শিকার আমরা। সেই নেতৃত্ব গড়ে উঠছে না, সেই আন্দোলনও আমরা দেখছি না, সেই পরিবর্তনের পক্ষে ছোটারও ছবি আমাদের চোখের সামনে আসছে না, ভেসে উঠছে না। যার জন্য আপনি আপনার জীবনের অভিজ্ঞতা সহ আপনার রাজনীতির অভিজ্ঞতা দীর্ঘদিনের, এ সম্পর্কে আপনি কি বলতে চান দর্শক শ্রোতাদের কাছে? আপনার এখানে এই আলোচনা চক্রে সত্যবাবু এখানে উপস্থিত আছেন, উনি কিছু কথা বলেছেন, অনেকটা আমিও সহমত পোষণ করছি। আজকে মানুষের জীবনের যে ডিমান্ড, সেই ডিমান্ডের যে পরিবর্তন এসেছে। একটা সময় ছিল মানুষ ধীরে ধীরে এগানোর প্রয়াস করেছে এবং নিজেকে তৈরি করেছে সমাজে, সামাজিকভাবে হোক বা আর্থিক দিক দিয়ে হোক, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আজকে দিনে সবাই আমরা চাইছি ডিজিটাল যুগ আসার কারণে একসাথেই আমার সবকিছু প্রয়োজনীয়তা বেড়ে গেছে। আর এই যে ক্রাইসিসটা, আমি যে ফুলফিল করতে পারছি না, আর ফুলফিল করতে না পারার কারণে কিন্তু আমার মন চাইছে আমি একসাথেই আমি সবকিছু অ্যাচিভ করতে হবে। ওই কারণেই একটা যে মানুষের শূন্যতা তৈরি হয়েছে, ওইখানে আমাদের সামাজিকভাবে অনেকটা অবক্ষয় চলে আসছে। কারণ ঈশ্বর আমাদেরকে সমানভাবে কোনো সময় দেন না। কাউকে হয়তোবা শিক্ষার দিকে উনার মেধা বেশি থাকে, আর্থিক দিক দিয়ে হয়তোবা কাউকে জন্মসূত্রেই উনি ধনী থাকেন। এরকম বিভিন্নভাবে আমাদের ঈশ্বরই আমাদেরকে বিভিন্ন ব্যবস্থায় রেখেছেন। একই পরিবারের দুই ছেলে, একজন হয়তোবা শ্বেত বর্ণের হয়ে থাকে, আরেকজন হয়তোবা কৃষ্ণ বর্ণের হয়ে থাকে। এই কারণে এই যে বৈষম্য ঈশ্বর থেকে, এটা আমরা অনেকটা মেনে নিতে চাইছি না। আর মেনে নিতে না চাওয়ার কারণেই আজকে আমরা সবাই চাইছি, দেখুন আমাদের সরকার আজকে এই বৈষম্য দূর করার জন্য সংরক্ষণের তা রেখেছে। আজকে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা যারা সমাজে পিছিয়ে পড়া আছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে দর্শন দিয়েছেন আমাদের মধ্যে, ইন্টিগ্রিটি হিউম্যানিটি, এবং এই ইন্টিগ্রিটি হিউম্যানিটির জন্য আজকে আমাদের সরকার যেগুলি প্রকল্প এনেছে,
আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে এগুলি পর্যালোচনা করে দেখবেন ভারতবর্ষের নাগরিকরা যারা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ব্যক্তিরা আছেন উনাদেরকে কিভাবে সমাজের মূল স্রোতে আনা যায় এই লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। তদুপরি আমাদের যে দৃষ্টিভঙ্গি আমরা চাইছি আরো তাড়াতাড়ি যে জিনিসগুলি যদি অ্যাচিভ করতে পারি, এ কারণে কিছুটা হলেও স্বীকার করে নিতে হবে যে শূন্যতা তৈরি হয়েছে। আজকে না, শূন্যতা তো চোখের সামনেই ধরা পড়ছে। আজকে আগে সেই গ্রহণযোগ্যতাও নেই আমাদের নেতৃত্বরা। ভারতবর্ষ আজকে আমাদের বর্তমান সরকারের নেতৃত্বে আমাদের রাষ্ট্র নির্মাণের যে চিন্তাধারা আর মানুষ সেই দিকে ঝুঁকছে, আর ঝুঁকছে বলেই দেখুন আজকে ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন অন্য সরকারকে সমর্থন করে এসেছিল। আজকের দিনে ভারতবর্ষের মানুষ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদিকে প্রতিটা রাজ্যে এবং কেন্দ্রে আজকে দেখুন আমাদের আদর্শের প্রতি বিশ্বাস প্রকট করছে কিন্তু এখানে এবং আমাদেরকে সমর্থন করছে। আর এই কারণেই আজকে রাষ্ট্রকে যে সামনে রেখে ভারতবর্ষকে পৃথিবীর বুকে একটা স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করার যে প্রয়াস, কিন্তু ওটারও তো আরেকটা ভয়াবহ ঝুঁক মানে বিপজ্জনক একটা ঝুঁক আছে যে যদি বিরোধী শক্তি দুর্বল হয়ে যায় তাহলে তো গণতন্ত্র সাকসেস হতে পারে না। আজকে দেখুন আজকে কাউকে কেউ দুর্বল করতে পারে না। আজকে আমাদের যদি সক্রিয় ভূমিকা থাকে, আমার সক্রিয় ভূমিকার উপর জনগণ আমাদেরকে সমর্থন করবে। আর বিভিন্ন ইস্যু আছে, সরকারের বিভিন্ন ইস্যু থাকবেই, কাজ করলে কাজের ভুলভ্রান্তি হতে পারে, সেগুলি বিষয় নিয়ে যদি বিরোধীরা আরো বেশি সচেতন হয় বা তখন কি হবে, তখন জনসাধারণ কিছু অংশ হলেও ওনাদেরকে সমর্থন করবে। এ কারণে ওনাদের যত সক্রিয়তা থাকবে তাহলে আজকে গণতন্ত্রের সার্থকতা আসবে। সরকার কাজ করছে, কাজ করলে ভুল ত্রুটি হবে স্বাভাবিক। আজকে ভুল ত্রুটি যদি বিরোধীরা ধরিয়ে দেয় সঠিক সময়ে, আর এগুলি যদি আমরা রেকটিফিকেশন করতে পারি তখন কি হবে, তখন আমাদের গণতন্ত্র আরো শক্তিশালী হবে। আর আমরা এক ভারতের নাগরিক হিসাবে আমরা তার যে সুফলগুলি সবাই পাবো। এখানে আপনি আরেকটা ব্যাপার এনেছেন, আপনার আলোচনায় উঠে এসেছে যে বিষয়টা একটু স্পষ্টীকরণ, যেহেতু এখানে শ্রদ্ধেয় সত্যবাবু আছেন যে তিনি অভিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, হ্যাঁ, যে এই বিষয়টা আসবে যে ধরুন এই যে সংরক্ষণের যে বিষয়টা এসছে যে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বাধীন যে সংবিধান কমিটি, সেই সংবিধান কমিটি সংরক্ষণের ব্যবস্থা রেখেছিলেন 10 বছরের জন্য। কিন্তু আজকে আমরা কি দেখছি, সরকার বদল হচ্ছে, সবকিছু বদল হচ্ছে, কিন্তু সংরক্ষণ দ্রৌপদীর শাড়ি হয়ে গেছে, অনাদি অনন্তকাল টানছে, কিন্তু ওটা শেষ হচ্ছে না। আমাদের একটা সময় তো সংরক্ষণের কারণ কিছু বিকল্প প্রশ্ন এসেছে, এই সংরক্ষণের কারণে অনেক মেধাবী ছাত্ররা, অনেক মেধাবী মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রশ্ন আমাদের সরকারের বা আমাদের যে বিচারধারার দৃষ্টিকোণ সেটাই যে ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক দিক দিয়ে আমরা সংরক্ষণ চাইছি। আমরা কোনো আর্থিক দিক দিয়ে হয়তো বা আজকে যারা একসময় সংরক্ষণের প্রয়োজন ছিল তারা সংরক্ষণের গণ্ডির থেকে বেরিয়ে এসছে, উনাদের এখন আর সংরক্ষণের প্রয়োজন নেই। কিন্তু একটা দুঃখের বিষয় আজকে আমাদের এই গণতন্ত্রে এই জন্য কোনো মানে নিজের থেকে কেউ এগিয়ে এসছে না যে আমি এই সংরক্ষণের মধ্যে আর আমার পরিবার পড়তে হবে না, এই জন্য আমাকে এর থেকে মুক্তি দিন। এটা যদি আসে তাহলে খুব সহজ হবে। আর আমাদের সরকার বা আমাদের দৃষ্টিকোণ চাইছে যে বিভিন্ন আর্থিকভাবে যারা দুর্বল আছে, যাদের সাহায্য করা প্রয়োজন আছে, তাদেরকে আমরা সাহায্য যদি করতে পারি তাহলে সঠিকভাবে যে আমাদের ওই যে ধনী গরিবের যে বৈষম্যতা সেটা কিছুটা হলে দূরীকরণ করা সরকারের পক্ষে সম্ভব হবে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই একত্রিত হয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সুন্দরভাবে বসবাস করতে সক্ষম হব। আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন আবার শ্রদ্ধেয় সতুরায় মহাশয়ের কাছে চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা দর্শকরা জানতে চাইবেন যে এই আলোচনাটাও উঠে আসেনি। আমি যদিও 21 জুলাইয়ের আগের দিন
শ্রদ্ধেয় রজত চক্রবর্তী মহাশয়কে নিয়ে বসেছিলাম ভাষা আন্দোলনের সেই 21 জুলাইয়ের কিছু ঘটনা, তিনি সভাপতি ছিলেন আন্দোলন কমিটির। তো আজকে আমি সেই ব্যাপারটাতে চলে যাচ্ছি যে আজকে সেন্সাস আসছে, জনগণনা আসছে, 2 তারিখ থেকে, আগস্টের 2 তারিখ থেকে শুরু হবে। তো জনগণনার সময় আমরা যারা বাঙালি আছি, বাঙালি আমি যতটুকু জানি যে বাঙালি একটা অসাম্প্রদায়িক সংগঠিত জাতিসত্তার নাম বাঙালি, বাঙালিত্ব। আজকে সেই অতীতকালেও আমরা দেখেছি বা ইদানিংও যা শুরু হয়েছে যে চরাঞ্চলের যেসব মানুষ, যেমন আপনার ঘরে যে কর্মচারীগুলো আছে ওরা ময়মনসিংহের মানুষ, আমিও বিলংস, আমার পরিবার আমরা ময়মনসিংহের মানুষ। ওরা তার ঘরে সে কথাবার্তা বলছে, সে ময়মনসিংহের ভাষায়, বাংলা ভাষায়, এটাও বাংলার একটা উপভাষা, সে কথা বলে। কিন্তু আবার দেখুন জনগণনার সময় সেই চরাঞ্চলের বা ব্রহ্মপুত্র উপত্যকার মুসলিম নেতৃত্ব তৎকালীন যে আবেদনটা জানিয়েছিলেন যে তারা তাদের মাতৃভাষা অসমীয়া লেখাবে, ওরা লিখিয়েছিলেন, এখন পর্যন্ত তা লিখিয়ে চলছেন। এবং গতবার পর্যন্ত শ্রদ্ধেয় বদরুদ্দিন আজমল সাহেব, যিনি ইউডিএফ এর প্রেসিডেন্ট, এবার তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তিনি বলেছেন যে ব্রহ্মপুত্র উপত্যকার মুসলিম মানুষ তোমরা মাতৃভাষা অসমীয়া লেখাও। এই যে বিষয় বাঙালি জাতিসত্তার বিসর্জন, জাতীয়তা বিসর্জন, এই সম্পর্কে আপনি একটু আলোকপাত দর্শকদের সামনে করুন, কারণ আপনি ভাষা সংগ্রামী, এটা নিয়ে গবেষক, এই জাতিগোষ্ঠীর নিয়ে বিষয় আশয় নিয়ে আপনি এই সম্পর্কে একটু দর্শকদের। এই প্রসঙ্গে আসবার আগে আমি শিলচরের একজন স্বাধীনতা সংগ্রামী সাংবাদিক হুরমত আলী বড়লস্কর, তিনি ভাষা আন্দোলনের ঠিক পরে একটি ঘরোয়া সভায় মন্তব্য করেছিলেন, ব্রহ্মপুত্র উপত্যকায় যখন বাঙালি হিন্দুদের উপর আক্রমণ আসলো তখন মুসলমানরা দূরে দাঁড়িয়ে হাততালি দিল, যখন মুসলমানদের উপর আক্রমণ আসলো তখন হিন্দুরা দূরত্ব অবস্থান করল। তিনি বলেছিলেন এটাই আসামের বাঙালি জীবনের একটা মস্ত বড় ট্র্যাজেডি। যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি আমাকে করলেন, 1960 সালের জনগণনা, 60-61 এসআরসি কমিশন মানে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন ঘোষণা করেছিল যে কোনো ভাষা গোষ্ঠীর মানুষ এককভাবে যদি 70% হয়ে থাকে এক ভাষাভাষী মানুষ, তাহলে সেই ভাষাকে সেই রাজ্যের সরকারি ভাষা গণ্য করা হবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তখনকার অসমীয়া বুদ্ধিজীবী যারা, রাজনৈতিক নেতা যারা, তারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই সেন্সাসকে ব্যবহার করেছিল। কিভাবে ব্যবহার করেছিল তারা? তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে অসমীয়াকে 70% নিয়ে পৌঁছানো। কোনো অবস্থাতেই সম্ভব ছিল না, কাজেই তাদেরকে জোর জুলুম, প্রলোভন ইত্যাদি আশ্রয় গ্রহণ করতে হয়েছে। আপনি যে কথাটা বলেছেন, বিশেষ করে আমার জেলা যেটা ময়মনসিংহ জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের, সেই জেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এসেছিল আসাম উপত্যকা চরাঞ্চলে। তারা এই আসামকে সুজলা সুফলা করে তুলেছিল। কারণ আপনি জানেন অসমের শ্রমবিমুখ, কাজেই এই লোকেরা এসে আসামকে সুজলা সুফলা করেছিল। তাদেরকে জোর জবরদস্তি করে দেখানো হয়েছিল যে তারা বাংলা ভাষাভাষী নয়, তারা অসমীয়া ভাষাভাষী। এত করেও শেষ পর্যন্ত দেখা গেল যে তারা 50% গিয়ে পৌঁছতে পারেনি।
অর্থাৎ এসামিজ জনসংখ্যা 50% গিয়ে বসতে পারেনি। পেরেনি। বাঘাইওয়ালা তার নাম ছিল, এসএসসি কমিশনের চেয়ারম্যান বাঘাইওয়ালা। বাঘাইওয়ালা মন্তব্য করেছিলেন যে বায়োলজিক্যাল মিরাকল, এই যে 40-45% গিয়ে পড়লো, এটাও জোর জবরদস্তি করে এটাকে তিনি বলেছিলেন বায়োলজিক্যাল মিরাকল। যখন দেখলো তারা যে কোনো অবস্থাতেই 70% পৌঁছতে পারবে না, তখন তারা শেষ পর্যন্ত বলল না, এটা হবে না, জনগণনায় হবে না। তখনই ডাইরেক্ট অ্যাকশন হয়েছিল। এটাই বঙ্গল খেদা আন্দোলনটা সূত্রপাত এখান থেকে। এই জনগণনা আবার শুরু হওয়াতেই আমরা যারা বাঙালি হিন্দু মুসলমান, আমাদের মনে একটা ভীতির সঞ্চার হয়েছে। আগামী 17 আগস্ট থেকে জনগণনা শুরু হবে। তখন আমরা ভাবছি আসাম উপত্যকায় কি হবে, বা আমাদের এখানেও কি হবে। আজকে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এখানে বাঙালির ভোটে নির্বাচিত মানুষ তিনি অসমীয়া ভাষায় বক্তব্য রাখছেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাদের শ্রদ্ধেয় স্পিকার যিনি অধ্যক্ষ রঞ্জিত দাস মহোদয়, হ্যাঁ খুব ভালো বাংলা জানেন। হ্যাঁ, তিনি বাংলায় বলছেন যে আপনি অমুক জায়গা, আমি আর নামটা প্রকাশ করছি না, সরাসরি বলে দিই আপনি হাইলাকান্দি থেকে তো নির্বাচিত হয়েছেন, বলুন কি বলবেন। তিনি আবারও এসামিজে বলছেন। বা গতকালকে দেখলাম আমার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ প্রকাশিত দেবপ্রকাশ, হ্যাঁ ভুল বলেছেন তিনি, কমলাক্ষ প্রকাশিত গতকাল যে কথাটা বলেছেন ওটা আমার যতটুকু জ্ঞান বিশ্বাস মতে যে সংসদীয় রাজনীতিতে বলা যায় না। তিনি বলছেন আমি ওই বেঞ্চে যখন ছিলাম তখন মিথ্যা বলতাম, কিন্তু সাধারণত বিধানসভায় দাঁড়িয়ে যে মন্ত্রগুপ্তির শপথ আছে, স্বাধিকার কমিশনের প্রশ্ন আছে, মিথ্যা বলতে পারেন না, বলা যায় না। কিন্তু তবু তিনি বাংলায় বলছেন কিন্তু কথাগুলো। অথচ আমার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমাদের ঘনিষ্ঠ আমিনুর রশিদ চৌধুরী সাহেব তিনি কি করছেন, তিনি কাউন্টার করছেন এসামিসে। আমরা তো আতঙ্কিত। বা আমরা যা দেখেছি যে মধ্যে যখন কমিশন বিপ্লব শর্মা কমিটির কমিশন যখন বসিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যদিও গ্রহণ করেননি, তিনি তো কংগ্রেস রাজনীতি করেছেন বা ছাত্র আন্দোলন করেছেন অনেক বিচক্ষণ, তো আসামটাকে তো হাতে তালুর মতো তিনি চিনে। বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট কিন্তু তিনি গ্রহণ করেননি, খুব কৌশলে ডিপ্লোম্যাটিক্যালি তিনি কেন্দ্রের কাছে পৌঁছে দিয়েছেন। বাবু, এটা তো আগে যে সমস্যার কথা বললাম, এখন তো আসামে এই সমস্যা নেই। এখন তো অসমীয়া আসামের রাজ্য ভাষা। কাজেই এখনের পরিস্থিতিটা অন্যরকম। এখন জোর জুলুম নাও হতে পারে, কারণ জোর জুলুম না হলেও এখন সংখ্যার দিক থেকে কোনো প্রয়োজন নেই। তো অসমীয়া বেশি না বাঙালি বেশি প্রয়োজন নেই, কারণ এখন তো রাজ্য ভাষা অসমীয়া আছেই। কিন্তু তবুও যেন আমাদের মনে একটা ভয়, সেই ভয়টা আমারও দাদা। ভয়টা মানে আমি নিজে এই লেখালেখির সঙ্গে যুক্ত, তো আমি দেখছি যে আমার ভয় আরো বেশি যে আমার বরাক উপত্যকার কিছু মানুষ এবার মাতৃভাষা অসময়ে লিখিয়ে বসে। এটাই আমাদের কাছে ভয়ের ব্যাপার। এটা যদিও কোনো এফেক্টিভ কিছু হবে না, তবুও কিছু মানুষ তো লিখে বসতে পারে। আমাদের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে যদি আমাদের এই উপত্যকার কিছু সংখ্যক হিন্দু বা মুসলমান লিখে ফেলে যে আমাদের ভাষা অসমীয়া ভাষা, তাহলে আমাদের থাকা সমান হয়ে যাবে। তো আমি এখন এই ব্যাপারটাতেই সঞ্জীব বাবুর কাছে যাচ্ছি, যেহেতু ছাত্র আন্দোলন করেছেন, তিনি যুক্ত ছিলেন যে আজকের যে এই যে সংকটটা এসেছে সেন্সাসকে ঘিরে, বাঙালি জাতিসত্তা, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমিনুর রশিদ চৌধুরীও বাঙালি, কমলাক্ষ দেবপ্রকাশ বাঙালি, আমার মুক্তদির চৌধুরী সাহেবও বাঙালি, আবু সালেহ নজমুদ্দিন, খুব স্ট্যান্ড ক্লিয়ার আবু সালেহ নজমুদ্দিন সাহেবের। বাবু, যে অসমীয়া যে অ্যাসেম্বলিতে অসমীয়া বলাটা যে অন্যায় কথা আমরা বলি না, কোনো ভাষার প্রতি বিদ্বেষ আমাদের কোনো সময় ছিল না, বাঙালি ছিল না। কিন্তু প্রশ্নটা এইখানে, তুমি বাঙালি ভোটে নির্বাচিত হয়ে গেছো সেখানে, আর তুমি নিজেও বঙ্গ সন্তান, এবং রাজদীপ গোয়ালা, দীনেশ গোয়ালা মহাশয়ের পুত্র, তিনি কিন্তু বাংলায় কথা বলছেন। বাংলায় কথা বলাটা তো অধিকার আছে। যদিও বাংলা সহযোগী ভাষা নয় আসাম অ্যাসেম্বলিতে, তবুও বাংলা বলার অধিকার আছে। ট্রান্সলেশনটা আসবে না বাংলায়। কাজেই
যদি একজন বঙ্গ সন্তান বড়রা কিন্তু বড় বিধায়করা বড় ভাষায় বলছেন কিন্তু। বলছেন, এটা খুব দুঃখজনক আমার কাছে, আপনাদের সকলের কাছে, হ্যাঁ, যে আমরা বাংলা ভাষাকে ব্যর্থ করে রেখে আমরা নিজেরা বঙ্গ সন্তান হয়েও আমরা অসমীয়াতে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি। হ্যাঁ। আচ্ছা, এখন এই ব্যাপারটা, এই যে আমাদের এই যে একটা কিন্তু আত্মপরিচয়ের সংকট হিসাবে আমি ভাবছি, এই আজকের যে হাঁসজারু, সুকুমার রায়ের যে কবিতাটা হাঁসজারু, আজকে আমরা আত্মপরিচয়ের সংকটে ভুগতে ভুগতে এমন এক পর্যায়ে আমাদের প্রজন্মের একটা অংশ চলে যাচ্ছে যারা হাঁসজারু হয়ে যাচ্ছেন। এই সম্পর্কে আপনার যে ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা, রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা, বা সামাজিক, আপনি একজন সামাজিক আপাদমস্তক সামাজিক মানুষ, আপনার বক্তব্যটা, আপনার অভিমতটা দর্শকদের সামনে তুলে ধরবেন। আজকে দেখুন, আজকে এই সমস্যা শুধু যে আসামে আমাদের এই বরাক উপত্যকা এরকম নয়, আমাদের এই বাংলা ভাষাকে আসামে ধ্রুপদী ভাষা হিসাবে অলরেডি স্বীকৃতি দিয়ে দিয়েছে। হ্যাঁ, সমস্ত ভারতেই ভারতবর্ষে স্বীকৃতি দিয়েছে। আজকে এই ভারতবর্ষে আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সংখ্যায় একবার নেহাত কম নয়, হয়তোবা আমরা সেকেন্ড লার্জেস্ট আমরা আছি সংখ্যায়। কিন্তু একটা কথা বলি, যাদের সংখ্যা কমও আছে, আমাদের সরকার আমাদের প্রতিটি ভাষার প্রতি সমান সম্মান জানিয়ে আমাদের মাতৃভাষায় কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। এই কারণে আগের যে বিষয়গুলি ছিল বা উঠে এসছে, আর একটা জিনিস হলো, যেগুলি উঠে আসে সেগুলির রেকটিফিকেশন হয়েই একটা সুন্দর সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি। আর মানুষ পরিবর্তনশীল, ধীরে 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 যেটা ভালো থাকবে সেটাকেই গ্রহণ করবে। এই জন্য আগে এইসব নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে বা অনেক সমস্যা তৈরি হয়েছে। এরপরে মানুষ ধীরে ধীরে এর থেকে বেরিয়ে এসে আজকে ভারত মাকে সামনে রেখে আমরা এই যে ভাষার যে সমস্যার থেকে বেরিয়ে এসে আমরা পেরেছি। আমাদের সরকার অনুভব করেছে যে প্রতিটি ভাষাকে সম্মান জানানোর জন্য, এবং আমরা যেন নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারি, নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। এই জন্য আমাদের নতুন যে ভাষা সার্কুলার সম্পূর্ণ ভারতবর্ষের জন্য তৈরি হয়েছে, সেটার মধ্যে আমরা নিজের মাতৃভাষাকে আমরা পড়াশোনা করার অধিকার রয়েছে। এই কারণে আজকের দিনে সত্যবাবুও স্বীকার করেছেন যে আসামে যেহেতু অসমীয়া ভাষা আমাদের রাজ্য ভাষা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, এবং আমরা সাবঅর্ডিনেট ভাষা হিসাবে বাংলা, বড় আমরা ব্যবহার করছি, এবং প্রত্যেকটি ছোট ছোট যাদের ভাষা আছে তারাও তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পাবে, এবং আমরা সবাই ভারতবর্ষকে প্রতিষ্ঠিত হয়ে আমরা একভাবে চলার যে প্রয়াস, এই প্রয়াসে আমরা অনেকটা সফলতা এসেছে। এটা তো সফলতা তো এসেছে। একটা কথা বাবু আপনি বলেননি, একটু যোগ করতে চাই। হ্যাঁ, যে আসাম বিধানসভাতে 4 ভাষা ফর্মুলা তৈরি করা হয়েছে। 4 ভাষা ফর্মুলা তৈরি হয়েছে: অসমিয়া, বড়, ইংরেজি এবং হিন্দি। এই 4 ভাষা ফর্মুলা তৈরি করা হয়েছে, বাংলাকে ব্যর্থ করে রাখা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে আসাম বিধানসভার মাননীয় অধ্যক্ষ এই 4 ভাষা ফর্মুলা ঘোষণা করার সময় একটা কথা বলেছেন যে রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিকে আমরা 4র্থ ভাষা হিসেবে গ্রহণ করলাম বাধ্যতামূলকভাবে। আমি এর আগেও কথাগুলি বিভিন্ন সভায় বলেছি যে এটা একটা মস্ত বড় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, কারণ হিন্দি ভাষা আমাদের এই দেশে কোনো সময় রাষ্ট্রভাষা ছিল না। ভারতবর্ষে তো রাষ্ট্রভাষা নেই, তো স্বীকৃত বলে আমাদের সংবিধানে রাষ্ট্রভাষার বলে কিছু নেই, কথাটা নেই। 23টি ভাষা, এই 23টি ভাষার 23টিকেই সমমর্যাদা দেওয়া হয়েছে। কাজেই হিন্দিকে টেনে এনে, রাষ্ট্রভাষার মোড়কে হিন্দিকে টেনে এনে 4র্থ ভাষা বাধ্যতামূলক করা হয়েছে, বাংলাকে ব্যর্থ করে রাখা হয়েছে। তবে এখানে প্রশ্ন হতে পারে যে বাংলা ভাষা কি নেই, অ্যাসেম্বলিতে আছে? যে কোনো মাতৃভাষায় বাঙালি একজন বিধায়ক তার মাতৃভাষায় কথা বলতে পারে। এই 23টা ভাষার মধ্যে যে কোনো ভাষায় এই 23 ভাষার লোকের কথা বলতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, একজন বাঙালি বিধায়ক যখন বাংলায় বক্তৃতা দিবে,
তখন তার সেই বক্তৃতার ট্রান্সলেশনটা বাংলায় আসবে না, না আসবে না, আসবে না, না না, ট্রান্সলেশন আসবে না, আর ট্রান্সলেশন আসবে না না। না না। যদি বাংলাকে সহযোগী ভাষা করা হতো হ্যাঁ, তাহলে তাহলে ট্রান্সলেশনটা translation বাংলায় আসতো, আসতো। বাংলায় আসতো। হ্যাঁ, এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বলে মনে হয়। এটা আমি এবং আমাদের বিভিন্ন ফোরাম থেকে বঙ্গভাষা সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকেও মাননীয় স্পিকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি যে বাংলা ভাষাকেও আসাম বিধানসভার সহযোগী ভাষা হিসেবে গ্রহণ করা হোক। হ্যাঁ, বাঙালি যেহেতু দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী এই আসামে, সুতরাং এই বাংলা ভাষাটা অসম বিধানসভায় যাতে সহযোগী ভাষা হিসাবে গৃহীত হয়, এই দাবিটা আমরা আজকের এই আলোচনা মঞ্চ থেকে উত্থাপন করছি মাননীয় অধ্যক্ষ শ্রী রঞ্জিত দাস মহাশয়ের কাছে। তো আমি আবার আপনার কাছে চলে যাচ্ছি, আমাদের সময়টা ঘনিয়ে আসছে, যে আগের আমি যে আবার সেই কথাটা দিয়ে ফিরে যাচ্ছি, প্রথম শুরু করেছিলাম যে বিষয় দিয়ে, যে আমাদের যে সামাজিক নেতৃত্বের যে সংকটটা দেখা দিয়েছে। আগে একটা সামাজিক নেতৃত্ব ছিল, সমস্ত রাজ্যেও ছিল, এখনো কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় অনেকটা আছে। আগে অসম, যেমন ব্রহ্মপুত্র উপত্যকায় অসম সাহিত্য সভা বা বড় উপত্যকায় বড় সাহিত্য সভার নেতৃত্ব একটা দায়িত্ব নিলে বা আসু ছাত্র সংগঠন আসু নিলে কিন্তু তাদের পিছনে অনেক অনেক কিছু তারা করতে পারে, কিন্তু সেই সামাজিক নেতৃত্বটা আমাদের বরাক উপত্যকায় কিন্তু স্থিমিত হয়ে যাচ্ছে বা নতুন করে জ্বলে উঠছে না। অগ্নিস্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গটাও নেই। এই ব্যর্থতার কারণটা বাবু, সামাজিক নেতৃত্বটা এখন যে পরিস্থিতি আমাদের দেশের বা আমাদের এই অঞ্চলে, রাজনীতি সমস্ত কন্ট্রোল করছে সমাজকে। সমাজ রাজনীতিকে কন্ট্রোল করতো, এখন রাজনীতি সমাজকে কন্ট্রোল করছে। এখন তখনকার সময়ের রাজনৈতিক পরিস্থিতি, শাসক দল এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কটা কি ছিল তখন, একটা কথা দৃষ্টান্ত আমি দেই, বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসুর কথা। বিধানসভায় ফাটাফাটি অবস্থা, ফাটাফাটি অবস্থায় একজন আরেকজনকে এমন ভাবে তীর নিক্ষেপ করতেন, হুলস্থুলি কাণ্ড, একজন মনে হতো যেন একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেবেন। কিন্তু অবসর সময়ে দুইজন একসঙ্গে বসে টিফিন ভাগ করে খেতেন। একদিন একটা ছোট্ট ঘটনা, 2 মিনিট কথা বলি, যে একটা ইম্পর্টেন্ট বিল এসেছে বিধানসভায়, একটা আলোচনার কথা, খুব জরুরি বিল, কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন না। জ্যোতি বসু তো একেবারে রেগে মেগে একেবারে অস্থির, হ্যাঁ এত বড় একটা ইম্পর্টেন্ট বিল, মুখ্যমন্ত্রী অনুপস্থিত, আধা ঘন্টা হয়ে গেল, তিনি ওয়াক আউট করবার উপক্রম হয়েছে। এমন সময়ে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অ্যাসেম্বলিতে এসে প্রবেশ করিলেন। এসেই জ্যোতি বসুকে বললেন, তুমি এদিকে আসো তাড়াতাড়ি। এসে তার কক্ষে নিয়ে গেলেন, বললেন, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার মা খুব অসুস্থ, দেখতে দেরি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। পরের দিন জ্যোতি বসু তার বক্তব্য দিকে বললেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী। এই ছিল তাদের সম্পর্ক। আর আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতেন, I know opposition better than my wife. I know opposition better than my wife. আমি অপোজিশনকে আমার স্ত্রীর চাইতে ভালোবাসি। আজকে অপোজিশন এবং পজিশনের মধ্যে এই যে মিসট্রাস্ট, বিশ্বাসের অভাব, মিসট্রাস্ট আমি করলাম, এই যে বিশ্বাসের অভাব, এখন আমি বিরোধী দলের দোষ না শাসক দলের দোষ, আমি দোষ কারোর উপর দিতে চাই না, উভয় দলের কাছে, উভয় দলের পক্ষেই এটা, এই মিসট্রাস্টটা যতদিন পর্যন্ত কাটিয়ে ওঠা না যাবে, রাজনীতির ক্ষেত্রে এই যে তুমুল উত্তেজনা বা রেশারেশি মনোভাব, এটা দূর হবে না। না, এটা খুব সুন্দর। আপনার যে এই বস্তুটা আমি শিখলাম, এই শব্দটা আমার মাথায় এই বয়সেও আসেনি। বিশ্বাসের অভাব, মিসট্রাস্ট, আমরা সর্বক্ষেত্রেই আমরা কিন্তু বিশ্বাসযোগ্যতা কিন্তু হারাচ্ছি, বা
পরস্পর বিশ্বাসের জায়গাটা আমরা ধীরে 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 দেখুন, ধীরে আমাদের ক্ষুদ্র যে- করে দিচ্ছি। আমাদের যে হ্যাঁ। পার্লামেন্ট সেটা হলো গিয়া আমাদের সংবিধানে দিয়েছে যে সবকিছু সমস্যা সেখানে আলোচনা হয়ে নিরসন হবে। সেই জায়গাটার থেকে যদি আমরা সরে আসি তখনই সমস্যাটাই তৈরি হয়। তৈরি হয়। আমাদের বিভিন্ন সমস্যা থাকবে, বিশাল দেশ, বিশাল বিশাল দেশ, বিভিন্ন জাতিগোষ্ঠী ভাষাভাষী নিয়ে আমাদের এই ভারতবর্ষ, এটা পৃথিবীর মধ্যে একটা মানে বৈচিত্র্যময়ী দেশ। আর এই কারণে আমরা গর্ববোধ করি এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশ মাতৃকার সবকিছু আমরা নিয়ে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চলছি। এ কারণে আমাদের যে সংবিধানের যে শক্তি দিয়েছে, আমাদের সংবিধানে যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে আমাদের যারাই জয়ী হয়ে নাগরিক দ্বারা আমরা গেছি, সরকার পক্ষে হোক বা বিরোধী পক্ষে হোক, সবাই সেটাকে সম্মান জানানো প্রয়োজন। এবং সেখানে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে আমরা আইন প্রণয়ন করে আমরা যদি তখন চলতে পারি, তাহলে আরো আমাদের গণতন্ত্র এবং দেশ সুচারুরূপে চলবে। আমিও আশাবাদী মানুষ। শেষ করে দিই। হ্যাঁ, আমিও আশাবাদী মানুষ। আমি আশা করি ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে সেই নেতৃত্ব, সেই ঐতিহ্য, সেই মূল্যবোধ। ভারতবর্ষ মুনি ঋষির দেশ, ভারতবর্ষ দার্শনিকের দেশ, ভারতবর্ষ সাধকের দেশ। এই দেশ খাদের কিনারে এখনো দাঁড়ায়নি। এখনো ঐতিহ্য, আমার দেশে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ করে না। একটা কথা বলতে বলুন। যোগ করতে চাইছি। হ্যাঁ, বলুন। বর্তমান আমাদের যে আসামের মুখ্যমন্ত্রী, আপনি আগে উল্লেখ করেছেন যে আসাম ওনার পুরা হাতের তালুতে। সত্যি কথাই, ওনার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলছে, আজকে আসামবাসী হিসাবে, আজকে এই বঙ্গ সন্তান আমি, আসামবাসী হিসাবে, আসাম অসমিয়া হিসাবে, আজকের দিনে সত্যি কথা আমরা সবাই গর্বিত। এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সর্বদিকে দেশ এগিয়ে চলছে, আজকে সত্যি কথা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সবাই সহযোগ করে আমরা আমাদের লক্ষ্য, যে আমাদের আশা, যে ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। এবং উনি যে লক্ষ্য স্থির করেছেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার 100 বছর পূর্তি হবে 2047 ইংরেজিতে। আর এই 2047-এর মধ্যেই যেন এই মাইলস্টোনে আমরা পৌঁছতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং প্রিয় প্রধানমন্ত্রীর শরীর যেন সুস্থ থাকে, ওনাদের নেতৃত্বে যেন আমরা এগিয়ে যেতে পারি। এই আজকে আলোচনা চক্রে এই জিনিসটা আমি ঠাকুরের কাছে আমার প্রার্থনা রইল এবং জনগণের সহযোগিতা চাইছি। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের উভয়কে ধন্যবাদ। আলোচনাটা হৃদ্য হয়েছে, অনেক কিছু মানুষ জানতে পারবেন। আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, যার জন্য স্কাই 18 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।